যে সিচুয়েশনটা, ওই প্রবলেমটা আজকের থেকে, এটা গত বছরের না, এটা 3 বছর আগে, 21, আমরা 21 কি 22 এইরকম। তো ওই সময় যে এইরকম না, এইবারও আমি তিনটা অলরেডি আমার কাছে ক্যান্ডিডেট গেছে যে ফোর্স নিট সার্টিফিকেট নিয়ে। তো ওইটা একটা অ্যাকচুয়ালি প্রথমবার হয়তো ওই সময় ভেরিফিকেশন করতে আলটিমেটলি যখন ধরা পড়েছে তখন ও ক্লাস করে গেছে, কিন্তু এর পরের বার থেকে এই ধরনের কোনো প্রবলেম হয়নি। এইবারও আমাদের কাছে 3জন এরকম ক্যান্ডিডেট আছে যার অরিজিনাল মার্কশিট আর তার হাতে থাকা মার্কশিটের মধ্যে 2টা তফাৎ আছে। তো এই জন্য আমাদের এই ভেরিফিকেশনটা হবে, এটা আমরা নিটের যে অলরেডি যে তার একটা মেরিট লিস্ট তৈরি হয়ে রয়েছে অল ইন্ডিয়াতে, ওই মেরিট লিস্ট থেকে তার মার্কশিটটা কালেক্ট করব। ও কি মার্কশিট দিছে এটা আমরা দেখব। এই গতবার থেকে এই প্রবলেমটা হইতেছে, গতবার থেকে এটা আমার সলিউশন হইতেছে যে হোয়াট এভার দ্য মার্কশিট বা র্যাঙ্ক দ্যাট ক্যান্ডিডেট হ্যাজ সাবমিটেড, ওইটাকে না নিয়ে আমরা আমার অরিজিনাল যে ডাটাবেস আছে ওই ডাটাবেস থেকে মার্কশিটটা কালেক্ট করে নিই। তাতে আমাদের ওই ভুলটা কমে গেছে। লাস্ট 2 বছর ধরে এই ধরনের কোনো হয়নি, কিন্তু তার আগেই হয়েছিল একটা। হ্যাঁ, তো এটা একটা হয় কেন, এটা যেটা অরিজিনাল ডাটাবেসে যেটা নিটের যেটা রোল নম্বর আছে ওইটাতে ভুল হওয়ার কথা থাকে না। প্লাস যেখানে যে স্ক্যানার একটা থাকে কিউআর কোড, ওইটা কালেক্ট করলে, ওইটা যদি আমরা কারেক্ট করি তাহলে অরিজিনাল মার্কশিটটা পাওয়া যায়। তো এটা লাস্ট 2 বছর থেকে কোনো এই ধরনের প্রবলেম হয়নি, আগে হয়েছিল। তো ওইটার থেকে শিক্ষা নিয়ে হয়তো এই প্রবলেমটা এখন লাস্ট 2 বছর ধরে হয়নি। এভাবে বললেন যে এরকম 2জন ধরা পড়েছে যে হাতের যে মার্কশিট আর জমা করা মার্কশিট দুটো 2 রকম, তাদের বিরুদ্ধে তাদেরকে চিহ্নিত করে কোনো ব্যবস্থা, আইনি ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনা থাকে কি আপনাদের? যেহেতু এটা আনঅফিসিয়াল, আমি এটা বলতে চাইতেছি না, কেন এটা 2 ধরনের প্রবলেম, অন্য একটা প্রবলেমও হতে পারে। সেক্ষেত্রে যদি এভাবে পার পেয়ে যায় যারা এই ধরনের কাজ করে, হয়তো তাকে দেখে আরেকজন আবার সামনে আবার আসবে এরকম। যদি ওদের কোনো ব্যবস্থা, আইনত কোনো ব্যবস্থা নেওয়া যায়, হয়তো নিশ্চয়ই ওটা দেখে না, অলরেডি এটার এগেইনস্টে একটা কোর্ট কেস চলেই দিতেছে। এই ব্যাপারটা নিয়ে কোর্টে একটা সিচুয়েশন হইতেছে। তো ওইগুলো নিয়ে ফার্স্ট আমরা কাউন্সেলিং করার ট্রাই করি, যেহেতু এটা একটা ইয়ং জেনারেশন, একদম ইয়ং জেনারেশন। তো আমরা একটু হিউম্যানিটিয়ান গ্রাউন্ডেও দেখতে হয়। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে আমরা ওইখানেই বুঝিয়ে টুজিয়ে ট্রাই করতেছি, যাতে হয়তো ওই কোর্টের লেভেল পর্যন্ত তারা এই 16-17 বছর বয়সে না যাক, এটাও আমরা ট্রাই করি। আজকে ডিএমই তরফ থেকে রিগার্ডিং দিস নিট ইউজি কাউন্সিলিং বা নিট পিজি কাউন্সিলিং প্রথমবারের জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স ডাকছি। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পয়েন্ট উঠে আছে যেটা হয়তো ক্যান্ডিডেটও বুঝে না, বা ওই রিপোর্টিং তরফ থেকেও কিছু কিছু এসে পড়ে যেটা হয়তো কাম্য নয়। তার জন্য আমরা সবকিছু যাতে ক্লিয়ারেন্স আগেই ক্লিয়ার হয়ে থাকে, এটার জন্য আমরা একটা কাউন্সিলিং এর তরফ থেকে, কাউন্সিলিং কমিটির তরফ থেকে আজকে প্রেস কনফারেন্স করছি। এইবার যে কাউন্সিলিং কমিটিটা আছে, এটা অ্যাকচুয়ালি ডিএমই ইজ দ্য চেয়ারম্যান প্রত্যেকবারেই থাকে, এক্সেপ্ট লাস্ট ইয়ার ডিএমই কাউন্সিলিং কমিটির চেয়ারম্যান ছিল না, কিন্তু একটা কাউন্সিলিং কমিটি থাকে যারা কিছু ডিসিশন নিয়ে থাকে রিগার্ডিং দ্য কাউন্সিলিং প্রসিডিওর বা আমাদের স্টেটের যা রোস্টার টোস্টার বা লাইসেন্স থাকে, আর প্রত্যেকের জন্য একজন পার্টিকুলার পার্সন ডেপুট করা থাকে। যেমন আমাদের কাউন্সিলিং কমিটির এবার কনভেনার হয়েছে ডক্টর অনুপম দত্ত, উনি আছে, ডক্টর প্রিয়জ্যোতি আছে, কো কনভেনার আছে। এই বছর আমি চেয়ারম্যান আছি। ওইদিকে ডক্টর দেবল দাস, লাইসেন্স অফিসার রোস্টার। আমাদের প্রিন্সিপাল, 3 কলেজের প্রিন্সিপাল থাকে কাউন্সিলিং কমিটির বিশেষ মেম্বার হিসেবে থাকে। এছাড়া এসসি এসটি ওয়েলফেয়ার, সোশিয়াল ওয়েলফেয়ার আর সৈনিক বোর্ডের মেম্বাররা থাকে, যাতে প্রত্যেকটা রোস্টারে সঠিকভাবে দেখাশোনা হয় বা পালন করা হয়। প্লাস এখানে আমাদের হেল্প করে থাকে এনআইসি ত্রিপুরা থাকে। কিন্তু এই প্রথমবারের জন্য আমরা এনআইসি ত্রিপুরার
কোলাবোরেশন নিয়ে এমসিসির সঙ্গে যেটা অল ইন্ডিয়া এনআইসি আছে, এনআইসি দিল্লির সঙ্গে আমরা করে একটা নতুন কাউন্সিলিং কমিটি তৈরি করছি, যেটা হয়েছে ত্রিপুরা এমসিসি, ত্রিপুরা মেডিকেল কাউন্সিলিং কমিটি ফর নিট ইউজি। এইবার প্রথমবার হইতেছে আমাদের এখান থেকে। আর যার যে নিয়ম কানুন সবকিছু আমাদের ডক্টর অনুপম আছে, ও ওনাকে আমি রিকোয়েস্ট করছি সবকিছু ডিটেইলস বলে দেওয়ার জন্য। আমাদের যে শিডিউল লিখে থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের চেয়ারম্যান স্যার এবং কনভেনার আমাদের এই নতুন যে কাউন্সিলিং প্রসেস সম্পর্কে অনেক কিছু বলেছেন। তো আমি ওখানে দুটো কিছু অ্যাড করতে চাই, যে এবারে যে প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইন, এখানে অফলাইনের কোনো সিস্টেম নেই। সেকেন্ড নম্বর কথা, যে ও যে মানে তার ক্যাটাগরি বলেন, তার স্কোর বলেন, যে সেন্ট্রাল যে মানে কাউন্সিলিং অথরিটি জমা দিয়েছে সেগুলি বাই ডাটাবেস ওখান থেকে নেবে, ডাটাবেসগুলো ওখান থেকে নেবে, যার দরুন ফরজারি হওয়ার সম্ভাবনাটা খুব কম। কিন্তু যদিও হয়ে থাকে, তারপরে যখন অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন যেমন এআইকিউতে লক্ষ লক্ষ লোকের কাউন্সিলিং হয়, তাদের কিন্তু আপনি দেখবেন যে অনলাইনে কোনো ধরনের কি বললেন যে ভেরিফিকেশন গুলি হয় না। তো ওইখানের মধ্যে একটা জিনিস লেখা থাকে যে অ্যাডমিটিং ইনস্টিটিউট যে কলেজেই অ্যাডমিট হবে ওখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন গুলি করবে। করার পরে ওর কাছে একটা যে আইডি জেনারেট হয়, এইটা এনএমসির একটা পোর্টাল আছে, এনএমসি পোর্টালের মধ্যে ওই আইডি নম্বর দিয়ে ওর যে অরিজিনাল ডাটাবেস অলরেডি এনএমসির কাছে রয়েছে ওইটার সাথে ট্যালি করে যখন সবকিছু মিলে যায় তখন তার অ্যাডমিশনটাকে গ্র্যান্ট করবে। আদারওয়াইজ তার মানে এই না যে আমি কাউন্সিলিং পেয়ে গেছি, সিট পেয়ে গেছি, যে আমার অ্যাডমিশনটা মানে একদম পাকাপোক্ত। তো সেই ক্ষেত্রেও যদি কোনো ধরনের গরমিল থাকে তাহলে যে কোনো সময় তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা হ্যাঁ, স্টেট ত্রিপুরার জন্য আছে। আমাদের যে সাধারণত যে সিটগুলি থাকে 15% এআইকিউ থাকে, বাকি 85% সিট ত্রিপুরা রাজ্যের ডোমিসাইলের জন্য বরাদ্দ থাকে। এটা সরকারি কলেজে, আগরতলা যে সরকারি মেডিকেল কলেজ রয়েছে সেখানের মধ্যে আমাদের এখন বর্তমানে 150টা রয়েছে, তার মধ্যে 15% এআইকিউতে যাবে। তো 118টা সিট আমাদের ত্রিপুরা রাজ্যের ডোমিসাইলের জন্য কি কলেজে রয়েছে। এই 118 সিটের মধ্যে 10% থাকবে আপনার ইডব্লিউএস, বাকি 31% থাকবে এসটি, আর 17% থাকবে এসসি কোটার জন্য। বাকি 5% পিডব্লিউডি থাকে, যেটাকে বলে পার্সন উইথ ডিসেবিলিটি, বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যেটার জন্য 5% হরাইজন্টাল রিজার্ভেশন। আর ঠিক তেমন থাকে ডব্লিউএসএম এর জন্য কিছু রিজার্ভেশন থাকে, সেটাও হরাইজন্টাল। মানে ক্যান্ডিডেট যখন রেজিস্টার করে, রেজিস্ট্রেশন পোর্টাল শুরু হয়ে যাবে আগামীকালকের থেকে, আর আমরা রেজিস্ট্রেশন শুরু করতে পারবো। তারপরে আমাদের কাছে লিস্টে চলে আসবে কতজন পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং কতজন ডব্লিউইএসএম, ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যান, যারা নাকি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের যাদের বাবা মারা মানে চাকরি করে থাকেন তাদের সন্তানের জন্য। তো অনেক সময় আরেকটা জিনিস বলতে যে সার্টিফিকেট গুলি ওরা অনেক সময় ভুলভাল মানে আপলোড করে দেয়। সাপোজ আপনার বলেছেন কি পিডব্লিউডি সার্টিফিকেট, যেটা নিটের প্রসপেক্টাসের মধ্যে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোথা থেকে ওই ফরম্যাটটাকে সংগ্রহ করতে হবে, কোন সার্টিফিকেটটা কোথা থেকে সংগ্রহ করতে হবে। সারা ভারতবর্ষে 16টা সেন্টারকে অ্যালোকেট করা আছে, এনএমসি ডেজিগনেটেড অ্যালোকেট ফর অনলি ফর মানে নিট অ্যাডমিশন, মানে নিট ইউজি পিজি অ্যাডমিশনের জন্য। এখন অনেকেই কি করে যে যার যার স্টেটের ডিসেবিলিটি সার্টিফিকেট গুলি নিয়ে ওটাকে আপলোড করে দেয়, এবং পরবর্তীতে আমাদের কাছে গত বছরও এরকম হয়েছিল যে এসে ক্যান্ডিডেট এসে বলে যে যারা আমাদের কাছে তো ডিসেবিলিটি সার্টিফিকেট আছে, এই হলো পার্সেন্টেজ, এবার আমাকে কি কারণে দেওয়া হলো না। তো ওইটার পোর্টাল খোলা থাকে কিছুদিন, এবং পুরো আমাদের নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে এই গভর্নমেন্ট মেডিকেল কলেজেই ডেডিকেটেড এনএমসির হিসেবে ডেডিকেটেড যে ডিসেবিলিটি সার্টিফিকেট গুলি এখান থেকে ইস্যু করাতে হবে, এবং ইস্যু করে একটা এনএমসির যে কলেজের একটা কি বললেন যে পোর্টাল আছে, ওখানে ওই আপলোড গুলি করতে হবে। তো তখনই ওই পিডব্লিউডির যে রিজার্ভেশনের যে সুবিধা বা বেনিফিট তারা পেতে পারে। আরেকটা হলো ইডব্লিউএস নিয়ে। এবার ইডব্লিউএস নিয়ে অনেক সময় কি করে সার্টিফিকেট গুলি যে ইয়ার অফ একাডেমিক ইয়ারটা মেনশন থাকে না, শুধু একটা দিয়ে থাকে যে হয়তো গত বছরেরটা দিয়ে দিচ্ছে, এর আগের বছরেরটা দিয়ে দিচ্ছে, যাতে যার দরুন সেক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। এ কারণে প্রসপেক্টাসের মধ্যে ক্লিয়ারলি বলা আছে যে কোন কোন ইয়ার মধ্যে দিতে হবে
এবং কি ধরনের সার্টিফিকেট, তার যে সার্টিফিকেটের ধরন, সবগুলিকে মেনশন করা আছে। তো আমরা যারা যারা ক্যান্ডিডেট যারা এই প্রসেসের মাধ্যমে অ্যাপ্লাই করবে, ওরা যাতে সঠিক তথ্য জেনে সঠিক ডকুমেন্টগুলিকে আপলোড করে, এটাই আমাদের আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে ক্যান্ডিডেট গুলো। ত্রিপুরা নিট ইউজি কাউন্সিলিং এর এটা শুরু হচ্ছে আজ থেকে। তো সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা, তবে কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য আমরা একটু বিকালের দিকে শুরু করছি। তো সবাইকে এটার সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা আগ্রহ রাখছি। তো এবার একটা ইউজার ফ্রেন্ডলি এবং প্রত্যেক ক্যান্ডিডেট জন্য সঠিক সময়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে পারে, এর জন্য আমরা একটা ইন ডিটেইলস কি কি করতে লাগবে ওদের কাউন্সিলিং এর স্টেপ গুলো সব দিয়ে দিয়েছি আমরা নতুন ওয়েবসাইটের মধ্যে। তো আজকে বিকাল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং শুরু হবে কালকের থেকে। এবং এগুলো আমরা যখন ক্যান্ডিডেটটা চয়েস ফিলিং এর আগে আমরা এগুলো ভেরিফিকেশন করব যে যে ওরা ওদের মার্কশিট ঠিক আছে কিনা, বা রিজার্ভেশন যে পলিসি ক্লেম করছে রিজার্ভেশনের জন্য এসটি এসসি সার্টিফিকেট গুলো জেনুইন কিনা, এগুলো চেক করি আমরা। এবং চেক করার পরে আমরা ক্যান্ডিডেটদের বলি তোমরা চয়েস ফিল করো, মানে ধরুন কোনো ক্যান্ডিডেট এজিএমসি চয়েস ফিলিং করলো, টিএমসি করলো, এইভাবে করবে ওরা চয়েস ফিলিং। তো চয়েস ফিলিং করার পরে আমরা 4 তারিখ, নেক্সট আগামী মাসের 4 তারিখ আমরা মেরিট লিস্ট পাবলিশ করব। এবং মেরিট লিস্ট পাবলিশের পরে অ্যালটমেন্ট হবে 6 তারিখ। 6 তারিখের পর থেকে ওরা 8 তারিখ থেকে কলেজে ভর্তি হতে হবে। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় এই হচ্ছে যে যেহেতু আমরা ডকুমেন্ট গুলো সব অনলাইন ভেরিফিকেশন করি, সেজন্য যেসব কলেজগুলোতে ওদের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেই কলেজগুলোর দায়িত্ব থাকবে সেই ডকুমেন্টগুলোকে ফিজিক্যালি ডকুমেন্টগুলোকে ভেরিফাই করে ভর্তি করার জন্য। কারণ অনেক সময় এরকম অনেক দেখা যায় যে ফরজারি কেসও আমাদের কাছে এইবারও আসলো। সো ডকুমেন্ট গুলো যদি সঠিক না হয় তাহলে একটা অযোগ্য একটা ক্যান্ডিডেট মানে সিটটা পাবে, এটা কোনো মতেই কাম্য নয়। এই জন্য সমস্ত কলেজগুলোকে আমরা অনুরোধ করেছি এবং ওদেরকে আমরা বলেছিও যেন ওরা সঠিকভাবে ডকুমেন্ট গুলো ভেরিফাই করে, দরকার লাগলে যে সার্টিফাইং অথরিটি ওদের থেকে ভেরিফিকেশন নিয়ে যেন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। তো এটা আগামী দিনে আমরা কন্টিনিউ করব। এবং এই কাউন্সিলিং মোটা 3টা রাউন্ডে হবে এবং 4 নাম্বার রাউন্ড হবে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, যেখানে লাস্ট রাউন্ড হবে। এবং এখানে দেখা যায় যে অনেক সময় পার্টিকুলার কিছু ক্যাটাগরি সিটের মধ্যে ক্যান্ডিডেট পাওয়া যায় না, তখন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে সংরক্ষণ নীতি সেগুলো মেনে এবং মেডিকেল কাউন্সিলিং কমিটির যে কনভার্সন ক্রাইটেরিয়া, সেই কনভার্সন ক্রাইটেরিয়া মেনে আমরা সিটগুলোকে কনভার্সন করে থাকি, যেন কোনো মেডিকেল সিট একটা মেডিকেল সিট পাওয়ার জন্য একটা গার্জিয়ান কতটুকু যে ওদের মনের মধ্যে ইয়ে থাকে, মানে আবেগ থাকে, এটা বোঝা যায়। তো যেন কোনো সিট যেন ভ্যাকেন্ট না থাকে, এই জন্য আমরা এই কাউন্সিলিং কমিটি এই কনভার্সনের মাধ্যমে সিটগুলোকে অন্য ক্যাটাগরিতে আমরা রূপান্তরিত করি। এটা লাস্ট রাউন্ডে করা হয় বা 3rd রাউন্ডে করা হয়। তো সেইগুলো গভর্নমেন্টের অফ ত্রিপুরা থেকে প্রপার অ্যাপ্রুভেল নিয়ে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি মেনে আমরা করে থাকি। তো কাউন্সিলিং রিলেটেড সবগুলো ইনফরমেশন আমরা সবাইকে অনুরোধ করব তারা যেন ত্রিপুরা কাউন্সিলিং কমিটি trmcc.admissions.nic.in এর মধ্যে সবসময় দেখতে, এখানে সবসময় আমরা আপডেট দেব পরবর্তী স্টেপ গুলো কি হবে। এবং কোনো ধরনের কোনো থাকলে, কোয়েরি থাকলে, তারা যেন একটা ইমেল আইডি দেওয়া আছে, সেই ইমেল আইডির মধ্যে তারা ইমেল করতে পারে, আমরা সঙ্গে সঙ্গে এটা রিপ্লাই দিয়ে থাকি। তো আমি আশা করব সবাই এই কাউন্সিলিং প্রক্রিয়াতে অংশগ্রহণ করে এই রাজ্যের যে আমাদের কলেজগুলোতে যেন ভর্তি যেন সঠিকভাবে সম্পন্ন হয়। সমস্ত স্টেক হোল্ডারদেরকে আমি আগ্রহ করব যেন তারা আমাদের সহযোগিতা করে, বিশেষ করে আমাদের এসটি এসসি ওয়েলফেয়ার এবং এই সৈনিক বোর্ড এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছ থেকে আমি সাহায্য চাচ্ছি এই ব্যাপারে। থ্যাংক ইউ। কাউন্সিলিংটা কি এজেন্সিতে হবে না? কাউন্সিলিংটা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনে হবে। গত 2024-এর মধ্যে একটা ঘটনা দেখা গেছে, খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কাউন্সিলিং করার পরও দেখা গেছে 43 দিন ক্লাস করার পর এমনও ছাত্রী ধরা পড়েছে মার্কশিট জালি। 43 দিন ক্লাস করেছিল। তো এবার কি ওই ধরনের কোনো কিছু ফাঁক থাকবে? দেখুন, এটা হচ্ছে এমন একটা বিষয়, যখন ওরা ফিজিক্যালি ভেরিফাই করে, ফিজিক্যালি ভেরিফিকেশন করার কোনো সন্দেহ থাকলে ওই কনসার্নড অথরিটির কাছে পাঠানো হয়। তো কনসার্নড অথরিটি এটা ধরুন কোনো ডকুমেন্ট গুজরাটে যাবে বা রাজস্থানে যাবে, ওইখান থেকে অথরিটি ভেরিফাই করে যখন দেবে তখন ওটা হবে। তো ভেরিফাই প্রসেসে একটু দেরি হতে পারে, তো দেরি হলে আমাদের এই প্রবলেমগুলো এসে পড়ে। তো সেইগুলো আমরা তৎক্ষণাৎ আজকে আমরা ডকুমেন্ট দেখলাম একটা, কালকে এটা পেয়ে যাব, এটা অন্য স্টেট থেকে, এটা তো সম্ভব নয়, এটা লজিস্টিক ইস্যু আছে। এটা ছিল কাঞ্চনপুরে, হ্যাঁ হ্যাঁ, ত্রিপুরারই মেয়ে ছিল।
কিন্তু 43 দিন ক্লাস করেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানে, কিভাবে করে এত কিছু, এত নিয়ম কানুন থাকা সত্ত্বেও কিভাবে গিয়ে ক্লাস? এই জন্যই মানে আমাদের এইবার আমরা খুব একটা লক্ষণীয় একটা পদক্ষেপ নিচ্ছি, সেটা হচ্ছে এখন যে ওবিসি সার্টিফিকেট গুলো আছে বা এসটিসি সার্টিফিকেট গুলো আছে, এগুলো স্টেট গভর্নমেন্টের একটা ডেডিকেটেড পোর্টাল দেওয়া আছে, ওইখান থেকে ওরা এবার বলছে লিঙ্ক করে দেবে। লিঙ্ক করার পরে আমরা বুঝতে পারবো আদৌ এই ডকুমেন্টটা জেনুইন কিনা। যদি গভর্নমেন্টের পোর্টাল জেনুইন থাকে তাহলে এটা আমরা সঙ্গে সঙ্গে ভেরিফাই করতে পারবো। এই অপশনস গুলো গত বছর ছিল না, তো আমরা ভেরিফাই করে স্ক্যান কোড দিয়ে করতাম। অনেক সময় দেখা যায় কিছু কিছু ডকুমেন্টে স্ক্যান কোড থাকে না, তখন আমাদের কিছু করার থাকে না। ক্যান্ডিডেট তো জেনুইন, ও নিট র্যাঙ্ক নিয়ে আসলো, তো সেই ক্ষেত্রে আমাদের ভেরিফিকেশনের জন্য পাঠাতে লাগে, তো এই ক্ষেত্রে একটু দেরি হতে পারে আর কি। কিন্তু এবার থেকে আশা করি প্রবলেম গুলো আমরা সলভ করতে পারবো।